শোভার মা বলে, বাবা, আপনারা কই গিয়া উঠবেন? দেবানন্দ বলে, তোমাগো আগে পৌঁছাইয়া দিয়া আসি, ফিরা আইসা ঠাঁই খোঁজনের চেষ্টা করুম। নমস্কার, আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও একটি গল্প, ঠাঁই নাই ঠাঁই চাই। আসুন শুরু করি গল্পটি। দেবানন্দ প্রথমে তাদের দায়িত্ব ঘাড়ে নিতে কিছুতেই রাজি হতে চায়নি। তার নিজের ঘাড়ের বোঝাটাই কি কম? রোগা দুর্বল স্ত্রী, একটি বিবাহিত ও একটি কুমারী মেয়ে, দুটি অল্প বয়সী ছেলে এবং একটি শিশু নাতি। যে অবস্থায় যেভাবে এদের নিয়ে বিদেশ যাত্রা, তার উপর একজন বিধবা ও তার বয়স্কা মেয়েকে সাথে নিতে সত্যই তার সাহস হয়নি। শোভার মা জোর দিয়ে বলেছিল, আপনার কোনো দায়িত্ব নাই, আমাকেও খালি সাথে নিবেন। আমি টিকিট কাটুম, ভিড় ঠেলা আপনাকে লগে রেল স্টিমারে উঠুম। তা কি হয়? হইবে না কেন? আপনারা না গেলে মায়ার হাত ধরে রওনা দিতাম না। দিতাম কি কন? না, বোঝা হয়ে তাদের ঘাড়ে চাপতে চায় না শোভা ও শোভার মা। পথে কোনো সাহায্যের দাবি তারা তুলবে না। কথাটা শুধু এই যে দুটি মেয়ে মানুষ পুরুষ অভিভাবক ছাড়া একলা চলেছে, এটা টের পেলেই চোর ছ্যাঁচোর বজ্জাতেরা বড় বেশি পিছনে লাগে। দেবানন্দের সঙ্গে গেলে এই দুর্ভোগ থেকে তারা রেহাই পাবে, এটাই যা। দেবানন্দ তখন তার আসল দুর্ভাবনা ব্যক্ত করেছিল। বলেছিল, সাথে নয় গেলেন, কলকাতা পৌঁছাইয়া কই যাইবেন? সংবাদ শুনি শহরের ফুটপাতে তিল ধারণের ঠাঁই নাই। আমি নিজে কই যামু, কি করুম, কিছুই জানি না। আপনারে নিয়া বিপদ বাড়ামু? আমাগো ঠাঁই আছে। শোভার মা নাকি কলকাতায় ছোটোখাটো একখানা বাড়ির অর্ধেকাংশের মালিক। বাড়িটা হয়েছিল শোভার বাবা আর জ্যাঠামশাই ঘনশ্যামের নামে। দেশের জমি জমা ঘর বাড়ি দেখার জন্য শোভার বাবা দেশেই থেকেছে বরাবর। জ্যাঠামশাই থেকেছে কলকাতার বাড়িতে। মাঝে মাঝে কয়েকদিনের জন্য কলকাতা বেড়াতে গিয়ে তারা ও বাড়িতে বাসও করে এসেছে কয়েকবার। তবে শোভার বাবা মারা যাওয়ার পর গত 6-7 বছর শোভার জ্যাঠাও তাদের খোঁজ খবর নেয়নি। তারাও অভিমান করে নিজেদের কোনো খবর দেয়নি শোভার জ্যাঠাকে। কিন্তু এখন তো আর অভিমান করে বসে থাকার উপায় নেই। বয়স্কা মেয়েকে নিয়ে কলকাতা যেতেই হবে। ঘনশ্যামকে তারা চিঠি দিয়েছিল। জবাবে ঘনশ্যাম তাদের যেতে বারণ করেছে। ভয় দেখিয়ে লিখেছে যে বারণ না শুনে গেলে তারা বিপদে পড়বে। কিন্তু তা তো আর হয় না। ঘনশ্যাম তাদের খেতে দিক বা না দিক, বাড়িতে মাথা গুঁজতে না দিয়ে তো আর পারবে না। পেটের ব্যবস্থা কি হয় না হয় সেটা তারা পরে দেখে নেবে। দেবানন্দের দুর্ভাবনা ও আপত্তি তখন হ্রাস পেয়েছিল। ওদের যখন মাথা গুঁজবার ঠাঁই আছে একেবারে একটা বাড়ির অর্ধেকাংশের মালিকানা সত্ত্বে, তখন আর ওদের সঙ্গে নিতে বিশেষ ভাবনার কি আছে? হয়তো ওদের বাড়ির অংশে 2-4 দিনের জন্য তারাও আশ্রয় পেতে পারে। তাছাড়া শোভার মা তেমন দুর্বল নয়, শোভাও বুঝি নয়। প্রতিবেশিনী হিসেবে শোভার মা দেবানন্দের সামাজিক অভিভাবকত্ব ঘোষণা করেছে 10 জনের কাছে, কিন্তু নিজেও কখনো তার কাছে ঘেঁষেনি বা তাকেও কখনো তার কাছে ঘেঁষতে দেয়নি। সামাজিক অভিভাবকের সঙ্গে পরামর্শের দরকার হলে বরাবর মেয়েকে সঙ্গে নিয়ে তার কাছে কাছারি ঘরে এসেছে সকালবেলা। সে যখন সরকার গোমস্তা আর 5 জন প্রজাকে নিয়ে বিষয়কর্মে ব্যস্ত। ঘোমটা টেনে খানিক তফাতে দাঁড়িয়ে শোভাকে মাঝখানে মধ্যস্থ রেখে শোভার মা তার সঙ্গে কথাবার্তা বলেছে। গোড়ার দিকে বিবেকের উপরোধে মাত্র 2-1 বার অভিভাবকের দায়িত্ব জাহির করতে বাড়ি বয়ে খবর নিতে গিয়েছিল। শোভা পর্যন্ত সামনে আসেনি। দরজা একটু ফাঁক করে শুধু মুখখানা বার করে বলেছিল, কষ্ট কইরা আপনার আসনের কাম কি? আমাগো দরকার পড়লে আমরা কমু গিয়া। অত্যন্ত অপমান বোধ হয়েছিল দেবানন্দের। তোমাগো যাওনের বা কিছু কওনের কোনো দরকার নাই। দরজার ফাঁকে দেখা গিয়েছিল শোভার মুখ। সে মুখে কথা জুগিয়েছিল কানের পিছনে শোভার মায়ের মুখ। বোধহয় 2-3 বার শুনবার পর শোভা মুখস্থ কথা বলেছিল, আপনি বোঝেন না, আপনি আইলে লোকে বদনাম দিব। তাতে আরও অপমান বোধ হয়েছিল দেবানন্দের। কিন্তু অপমানবোধ বাধ্য হয়েছিল শ্রদ্ধায় স্বীকৃতি দিয়ে তলিয়ে যেতে। শোভার এক মামা এসে হাজির হয়েছিল। বোনের এবং ভাগ্নের অভিভাবক হবে, জমি জমা ঘর পুকুরের মালিক হবে।
দেবানন্দের কাছারি ঘরে একটা সামাজিক ব্যাপারের ছুতোয় রাজনৈতিক অবস্থা ও ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য জন দশেক স্থানীয় বিশিষ্ট লোক জমায়েত হয়েছিল। মেয়েকে সামনে ধরে শোভার মা সেইখানে হাজির হয়েছিল। শোভার মুখ দিয়ে নয়, শোভাকে সামনে রেখে নিজের মুখে স্পষ্ট ভাষায় জানিয়েছিল যে সে বিপদের প্রতিকার চাইতে এসেছে। দেবানন্দকে বাপ ধরে নিয়ে সে পুরুষ অভিভাবক ছাড়াই মেয়েকে মানুষ করছে, সব কাজ কারবার দেখাশোনা বিলি ব্যবস্থা করে আসছে। হঠাৎ একজন আত্মীয়তার অজুহাতে এসে তার ঘর দুয়ার দখল করে তাদের পথে বসাবার চেষ্টা করবে, সেটা সে কোনো মতেই মেনে নেবে না, একদম বরদাস্ত করবে না। একজন বলেছিল, কে ডাইছে গো, গোবর্ধন? সে না শোভার মামা? বুড়ো হরিনারায়ণ চমকে উঠে বলেছিল, মায়ের পেটের ভাই না তোমার? ভাই? এক যুগ বইনের খবর নাই, সেও ভাই? চোর ডাকাতে রাতে শীত কাটে, হানা দেয়, বইনের কেউ নাই যায় না, দিন দুপুরে 10 জনেরে জানান দিয়া ভাই হইয়া বইনের সব লুটবার আইছে, সেও ভাই? ভাই দিয়া আমার কাম নাই, মাইয়ার কাম নাই মামা দিয়া। যাইতে কই যাই না, আপনারা বিহিত করেন। বিহিত তাদের করতে হয়েছিল শোভার মামাকে ভাগিয়ে দিয়ে। দেবানন্দ টের পেয়েছিল শোভার মার বুকের পাটা বড়ই শক্ত। শিয়ালদাহ নেমে চারিদিকে তাকিয়ে কিছুক্ষণ তারা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। বিবরণ আগেই শুনেছিল, কিন্তু এত মানুষ এইটুকু জায়গায় এইভাবে গাদাগাদি করে দিনরাত কাটাতে পারে, চোখে দেখার আগে এটা কল্পনা করা অসম্ভব ছিল। মনে হয় কটা পিৎজা পোলিও হাসপাতাল যেন করে তুলেছে জগতের পরিত্যক্ত কচি শিশু থেকে শেষ বয়সের মেয়ে পুরুষ। পৃথিবীতে এত অনটন ঘটেছে স্থানের। শোভার মা বলে, বাবা আপনারা কই গিয়া উঠবেন? দেবানন্দ বলে, তোমাগো আগে পৌঁছাইয়া দিয়া আসি, ফিরা আইসা ঠাই খোঁজনের চেষ্টা করুম। মনুষ্যত্বের এই পিঁজরা বলে সকলকে বসিয়ে রেখে দেবানন্দ তাদের পৌঁছে দিতে যাবে, এই সহজ কথাটা যেন শোভার মা বুঝতে পারে না। সে একটু ব্যাকুল দুর্বোধ্য দৃষ্টিতে দেবানন্দের মুখের দিকে চেয়ে থাকে। পথের বাস্তবটা ঘণ্টা কয়েক সময়ের মধ্যেই দেবানন্দের কাছে তার বহু যুগের ঘুমটার আড়াল প্রায় ঘুচিয়েই দিয়েছে। শোভা বলে, মা আমরা 2খান ঘর পামু না? শোভার মা চিন্তিত মুখে বলে, সেই কথাই তো ভাবি, 2খান কেন, 1খানা ঘর পামু সঠিক যায় না কি চুপ কইরা আছিস ভাবস? যে চিঠি লিখেছে তোর জ্যাঠা। শোভা বলে, দিব না কও? আমাদের ভাগের ঘর দিব না কেন, জোর কইরা দখল করুম? শোভার ছেলে মানুষই তেজে শোভার মায়ের সংবিত ফিরে আসে। তার মফস্বলের তেজ আর দৃঢ়তা অনভ্যস্ত অচিন্তিত অবস্থায় এসে পড়ে খানিকটা ঝিমিয়ে গিয়েছিল। সে আর দ্বিধা করে না, দেবানন্দকে বলে, আপনারাও আসেন আমাগো লগে, যে কদিন বাসা খুঁজা না পান মাথা গুঁজা থাকবেন। তা কি হয়? হয়, মা বইন বাপ আপনাগো ফেলা আমি গিয়া ঘরে উঠুম? আমি আপনার অমন মায়া না বাবা। দেবানন্দের বড় মেয়ে মায়া ছলো ছলো চোখে চেয়ে বলে, বাবা আবার তোমার সঙ্গে নিতে ডরাই ছিল। তার ছোট বোন ছায়া শোভার দিকে চেয়ে একটু হাসে। আগে তাদের জানাশোনা ছিল, পথের কষ্টকর গা ঘেঁষাঘেঁষি ঘনিষ্ঠতায় তারা সখীতে পরিণত হয়ে গেছে। শোভার মা বলে, আমি তো ডরাই, ভাসুর যা চিঠি লিখছে, রওনা দিতে বারণ কইরা, বিষম নাকি বিপদ হইব। তা মরার বাড়া বিপদ কি? দেবানন্দ বলে, তোমরা আয়সা ভাগ বসাইবা তাই বারণ করছে, ভয় দেখাইয়া যদি ঠেকান যায়। সবার মা ধীরে ধীরে মাথা নাড়ে, হুম, চিঠির ধরন তেমন নয়, ওই কুমতলব থাকলে বানাইয়া বানাইয়া 10টা অজুহাত দিত, লিখত যে এই ব্যাপার হয়েছে, কাজে তোমরা আইসো না। কোনো কারণ না, কেমন যেন দিশাহারাভাবে লিখছে চিঠিখানা, মনে লাগে কিছু ঘটছে। একটা গাড়ি ভাড়া করে তারা রওনা দেয়। বাড়িটা শহরের এক ঘিঞ্জি নোংরা প্রান্তে। কলকাতায় বাড়ি করার আসল দরকারটা ছিল ঘনশ্যামেরই, শহরেই তার স্থায়ী বসবাস। একটু বুদ্ধি খাটিয়ে ভাগাভাগিতে বাড়ি করার প্রস্তাব সেই করেছিল শোভার বাবার কাছে। ওরা দেশেই থাকবে বরাবর,
মাঝে মাঝে কেবল কিছুদিনের জন্য বেড়াতে আসবে। বাড়িটা একরকম সেই সপরিবারে ভোগ দখল করবে। সমস্ত নগদ সঞ্চয় দিয়ে এবং জমি বেচে শোভার বাবা নিজের ভাগে টাকা দিয়েছিল। কলকাতা শহরে একটা বাড়ির অংশ থাকবে, শুধু এইটুকুর জন্য। আর আজ বিপদের দিনে পড়ে এসে ভাইয়ের বউ আর তার মেয়েকে কলকাতা আসতে চাইলে ঘনশ্যাম বিপদের ভয় দেখিয়ে তাদের আসতে নিষেধ করে দিল। গলির মধ্যে গাড়ি ঢুকবে না। গলির মুখে গাড়ি দাঁড় করিয়ে দেবানন্দ আর শোভার মা গলিতে ঢোকে। ছোট দোতলা বাড়ির সদরের কড়া নাড়তে অল্প বয়সী ছোট একটি কালো ছেলে দরজা খোলে। শোভার মায়ের সে চেনা নয়। কাকে চান? সে বলে। দেবানন্দ বলে, ঘনশ্যামবাবুরে ডাইকা দাও। ছেলেটি বলে, ঘনশ্যামবাবু? তিনি তো এখানে থাকেন না। শোভার মা বলে, কি কথা কও, থাকেন না? তার বাড়ি না এটা? ছেলেটি মাথা নেড়ে বলে, না, এটা আমাদের বাড়ি, কিনে নিয়েছি। দেবানন্দ আর শোভার মা মুখ চাওয়াচাই করে। কতদিন কিনা নিছ? 8 বছর। শোভার মা হতবম্ব হয়ে যায়। দেবানন্দ হিসাবি বিষয়ী মানুষ, এইটুকু ছেলের সঙ্গে আলাপ করে লাভ নাই বুঝে বলে, খোকা, তোমার বাবারে ডাইকা দিবা? আমার বাবা নাই, এটা মামার বাড়ি। ও, মামা বাড়ি আছেন? উনারেই ডাইকা দাও। খানিক পরে ভুড়িওয়ালা প্রৌঢ়বয়সী কৃষ্ণদাস বাইরে এলে দেবানন্দ জিজ্ঞাসা করে, আপনি বাড়ি কিনেছেন? আগে হ্যাঁ। আপনারা কি চান? আগে আমি ঘনশ্যামবাবুর দেশের লোক, ইনি তার ভাইয়ের বউ। কৃষ্ণদাস বলে, তা আপনারাই আসবেন জানিয়ে কার্ড লিখেছিলেন? চিঠিটা আমি তো সঙ্গে সঙ্গে ঘনশ্যামবাবুর কাছে পাঠিয়ে দিয়েছি, উনি আপনাদের ঠিকানা জানাননি। দুইজনেই তারা স্বস্তি বোধ করে। বাড়ি বিক্রি করে দিয়ে থাক, ঘনশ্যামের পাত্তা অন্তত পাওয়া যাবে। দেবানন্দ বলে, চিঠি লিখেছিলেন, কিন্তু ঠিকানাটা দিতে মনে হয় ভুলে গিয়েছিলেন। প্রকাণ্ড একটা হা করে হাই তুলে কৃষ্ণদাস বলে, হয়তো জাননি, ইচ্ছে করেই ঠিকানা জানাননি। মানুষটির বড় দুরবস্থা। ঘনশ্যামের দুরবস্থার বর্ণনা শুনতে শুনতে দেবানন্দ ও শোভার মা আবার মুখ চাওয়াচাই করে। কৃষ্ণদাস বলতে শুরু করে, কাজ নেই, রোজগার নেই, রোগে ভুগছে, দেনায় বিকিয়ে গেছে এই বাড়ি। ঘনশ্যামকেও উদ্বাস্তু হতে হয়েছে। ওই যে ওইখানে ওইখানে উঠে গেছেন ওরা। হাত দেখিয়ে আঙুলের সংকেতে কৃষ্ণদাস গলির আরও ভেতরের দিকে বাঁকের ওপাশে খোলার চালাগুলি দেখিয়ে দেয়। দুটো পাকা বাড়ির ফাঁকে 2-3টে খোলার চালাই শুধু দেখা যাচ্ছিল। শোভার মা সেদিকে পা বাড়াতেই দেবানন্দ বলে, রও রও, গাড়িটারে ছাইরে দিয়ে আসি, বেশি দেরি হইলে বেটা 3 গুণ ভাড়া আদায় করব। রাস্তার শুধু একদিকে 2 হাত চওড়া ফুটপাত, তার গা ঘেঁষে মাথার উপরে তুলেছে শীর্ণ রুগ্না অজানা একটি গাছ। ওই গাছের তলে ফুটপাতে জিনিসপত্র নামিয়ে সকলকে বসিয়ে গাড়ির ভাড়া চুকিয়ে দিয়ে দেবানন্দ আর শোভার মা আবার গলিতে ঢোকে। খোলার বাড়ির খোলার ঘর হলেই নোংরা হয় না। খোলার ঘরের গরিব বাসিন্দারাও ঝাঁট দিয়ে লেপে পুছে ঘর দুয়ার সাফ রাখতে জানে। একরকম সাফ রাখাটা প্রায় সূচিবায়ের পর্যায়ে উঠে যায়। কিন্তু খোলার ঘরের সামান্য আশ্রয়েও এমন গিজগিজে ভিড় জমেছে মানুষের যে সাফ সুতরো রাখার চেষ্টা অসম্ভব হয়ে গেছে। মানুষ জাতীয় জীবের খাটালে পরিণত হয়ে গেছে বাড়িগুলি। দুর্গন্ধে অন্নপ্রাশনের অন্নও উঠে আসবে, আজও যাদের অন্নপ্রাশন হয়। দুজনের কোনো রকমে থাকবার মতো আধারে একটা স্যাঁতস্যাঁতে ঘর। সেই ঘরে ঠাঁই জুটেছে ঘনশ্যামের পরিবারের ছোট বড় মোট 8 জন মানুষের। এক কোণে ঘনশ্যাম পড়েছিল চাদর মুড়ি দিয়ে। ঘনশ্যাম অথবা তার কঙ্কাল চেনাই মুশকিল। শোভার মাকে দেখে ঘনশ্যাম কাতরাতে কাতরাতে বলে, বারণ করলাম, তবু তবু আইলা, এখন 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 সামলাও। দুজনকে বসতে দেওয়া হয় দুটো টুকরো তক্তায়। বোঝাই যায় তক্তার টুকরো দুটো সংগ্রহ করে আনা, ছেলে মেয়েদের দ্বারাই। কাছেই কোথাও কংক্রিটের গাঁথনি উঠেছে বোধহয়, সেইখান থেকেই। আমাগো যে জানার নাই? জানাবো ভাবছিলাম, তোমাগো
কি অবস্থা কে জানে। তারপর তারপর তোমাদের চিঠি পাইলাম, বারণ কইরা লিখলাম আইসো না। এখন এখন মজা মজা বোঝো। শোভার মা মফস্বলের তেজে ফোঁস করে ওঠে। মজা কিসের? এত বড় পৃথিবীতে মাথা গোজনের ঠাঁই পামু না? ঠাঁই আদায় কইরা নিমু। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য গল্প নিয়ে।